গত ৫ দিন ধরে কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে এই অঞ্চলের তাপমাত্রা ওঠানামা করছে ৩৫.৫ ডিগ্রি থেকে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপদাহ আরও বাড়ার শঙ্কা করছেন আবহাওয়া কর্মকর্তারা। এদিকে শ্রমজীবী মানুষরা জানান, সকালে কাজে বের হলেও তীব্র গরমে বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না। এই অবস্থায় বেশি পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সর্বোচ্চ তাপমাত্রা খুলনাতে রেকর্ড করেছে ৩৮ ডিগ্রি, কিন্তু বাতাসে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার থাকার কারণে মানুষের ভিতরে ব্যবসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। এবং এই যে কন্ডিশন, এটা আগামী আরও ২ থেকে ৩ দিন কন্টিনিউ করে, বিশেষ করে দেশের ওয়েস্টার্ন পার্ট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, এইসব জায়গাতে বৃষ্টি হতে একটু সময় লাগবে। আশা করতে পারি যে ১০ থেকে ১৫ তারিখের ভিতরে সারা দেশে বর্ষার বৃষ্টি শুরু হবে। গত ৫ দিন ধরে কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে এই অঞ্চলের তাপমাত্রা ওঠানামা করছে ৩৫.৫ ডিগ্রি থেকে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ১ ঘন্টা কাজ করি, ১ ঘন্টা রেস্ট নেই। এই কারণে আমার ভর্তি আনবে আর পাবার লাগছি না, খুব সংকোচে আছি। অসুস্থ হওয়া লাগছে এবং জমিতে যদি কাজ করতে ধরে, দেখা গেছে যে একটানা ১ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে না। এর মধ্যে গাছতলা বা ছায়ার মধ্যে যাওয়ার দরকার হয়। সারা দেশে প্রচণ্ড গরমের পাশাপাশি উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এতে চরম দুর্ভোগে আছেন কয়েকটি জেলার মানুষ। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, আপনার জেলায় আবহাওয়া কেমন দেখছেন জানাবেন। চলমান তাপপ্রবাহ নিয়ে কোনো পূর্বাভাস আছে কিনা, এছাড়া আবহাওয়া কর্মকর্তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা জানতে চাই। তাপদাহে ইতিমধ্যে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। আমি আজকে খোঁজ নিয়ে জানলাম যে রংপুর অঞ্চলের এই যে ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপদাহ নীলফামারীর সৈয়দপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে, এবং এই গ্রীষ্ম মৌসুমে সবচেয়ে বেশি তাপমাত্রার দিন আজকে। তবে সেই সাথে ভালো খবর দিয়েছে আবহাওয়া অফিস, আগামীকাল থেকে অথবা আগামীকাল ৩ তারিখ অথবা ৪ তারিখ থেকে কিন্তু টানা বৃষ্টিপাত হতে পারে, হওয়ার আশঙ্কা রয়েছে। এমনটি বলেছেন আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান, যিনি রংপুর অঞ্চলের আবহাওয়ার বিষয়টি খবর রাখেন। আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান তিনি জানিয়েছেন যে আগামী ৩ থেকে ৪ তারিখের পর থেকে টানা বৃষ্টি হবে, সেটি ৩ দিন থেকে ৪ দিন সেটি টানা চলবে। থেমে থেমে বৃষ্টি হবে, আকাশ মেঘলা থাকবে তিনি জানিয়েছেন। তবে এই যে জনজীবন বিপর্যস্ত, একেবারেই শহরের অবস্থা, শহরে কিন্তু এখন হয়তো কিছুটা আকাশ মেঘ করে এসেছে, কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে যানবাহন কমে গেছে এবং মানুষ একান্ত প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। অর্থাৎ তীব্র গরম এবং বাতাসে কিন্তু এই যে বাতাসের যে গতিবেগ সেটিও কিন্তু নাই, অর্থাৎ এই যে লোকালয়ের মধ্যে বাতাস নাই, এই কারণে গরমটা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ বলছেন যে বাতাসটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সে কারণে এই গরমটা বেশি। আরও দু একদিন থাকতে পারে। আমরা একটু ২-১ সাথে কথা বলে জানবো যে গরমের কি অবস্থা। আপনার কাছে জানতে চাচ্ছি যে রংপুর ২-১ দিনের মধ্যে গরমের কি অবস্থা দেখলেন? আসলে যে পরিমাণ গরম হচ্ছে, এই গরমের মধ্যে ঘর থেকে বাহির হওয়ার মতো অবস্থা নেই। আমরা যারা মাঠে কাজ করি, আমরা সড়কে চলাচল করার মতো কিন্তু কোনো অবস্থা ছিল না। আজকে দেখা যাচ্ছে যে সকাল থেকে যে পরিমাণ রোদ বিরাজ করছে, এতে করে আমরা যারা মাঠে কাজ করি, বিশেষ করে অফিসের বাইরে, খুবই দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। কোনোভাবে শুনছিলেন মটিশি একজনের কথা। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই রংপুরের ৮ জেলায় ৫৮টি উপজেলা রয়েছে। ৫৮টি উপজেলায় কিন্তু যারা কৃষকদের ফসলি জমি নষ্ট হচ্ছে, আর সে কারণেই মূলত যারা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের লোকজন আছেন, কর্মকর্তারা রয়েছেন, যে কৃষি ফসল বাঁচাতে বিশেষ পরিকল্পনা তারা হাতে নিয়েছেন। ধন্যবাদ বায়েজিদ আপনাকে। দর্শক, রংপুর থেকে উত্তরাঞ্চলের আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বর্ষিয়ান এক রাজনীতিকের বিদায়। তিনি হলেন মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী, ৯ বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তার মৃত্যুতে শোকে স্তব্ধ তার জন্মভূমি ভোলার বাসিন্দারা। বরেণ্য এই নেতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। ভোলা থেকে কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
ভোলা সদরের কোড়ালিয়া এলাকার এই বাড়িতে শোকের ছায়া, চারিদিকে নীরবতা। ঘরজুড়ে দাপুটে এই রাজনীতিকের জীবনের নানা স্মৃতিচিহ্ন। দুপুরে হেলিকপ্টারে তার মৃতদেহ ভোলায় পৌঁছালে দূর দূরান্ত থেকে ছুটে আসেন আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ। 1943 সালের 22শে অক্টোবর ভোলার এই কোড়ালিয়া গ্রামেই জন্ম তোফায়েল আহমেদের। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। 1969-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেন। পরবর্তীতে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 70-এর ঐতিহাসিক নির্বাচনে ভোলার দৌলত খাঁ তজুমুদ্দিন মনপুরা আসন থেকে মাত্র 27 বছর বয়সে তিনি পাকিস্তানি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর একে একে 9 বার এমপি হয়ে জাতীয় সংসদে যান। ভোলায় স্বাধীনতা জাদুঘর, বৃদ্ধাশ্রম, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। লাখ লাখ মানুষের শোকের ছায়া নেমে এসেছে। তোফায়েল আহমেদ মনে করেন ভোলার এমন কোনো আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে উনি কাজ না করছে। সে একজন ভালো লোক ছিল, সে এক কথার মানুষ ছিল, এক নীতির মানুষ ছিল। ছোট্ট দ্বীপ জেলা থেকে জাতীয় নেতা হয়ে ওঠা তোফায়েল আহমেদ ভোলার বাসিন্দাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন তার অনুরাগীরা। পিন্টু হাজং, ৭১। সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নার্সের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেরিন সুলতানা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে অসুস্থ ছিলেন। প্রথমে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানেই অবস্থার অবনতি হলে রবিবার তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। জেরিন সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তিনি কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গেছে, আহত হয়েছে আরও 2 শিশু। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বাবা ও ছেলে। এই ঘটনায় আহত হয়েছে 2 জন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘ 10 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেন আরিফুল ইসলাম। স্বজনরা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিল। মঙ্গলবার ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দিলে আরিফুল সহ 5 জন নিহত হন। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা এলাকার বাকরা ইউনিয়নের বাড়িয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম, তার মা নূরজাহান বেগম, বোন আয়েশা আক্তার ও ভাই রাকিবুল ইসলাম। অপর নিহত জাহিদ হোসেন ছিলেন প্রাইভেট কারের চালক। রাত 9টার সময় ওরা রওনা দিয়েছে ঢাকা এয়ারপোর্টে। আমার বড় কুটুমকে নিয়ে যখন ভাঙার ভিতরে আইছে তখন ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। করার পরে ঘটনাস্থলে আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী, গাড়ির ড্রাইভার, এই 5 জন জায়গায় মারা গেছে। গ্যাসের একটা গাড়ি ছিল, ট্রাকটা নিচে এই হয়তো ড্রাইভার বোধহয় একটু ঘুমে ছিল। শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, এই ঘটনায় আহত 2 শিশু আশরাফুল ও তাসফিয়া ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আজকে ভোরবেলা ঢাকা থেকে ভাঙামুখী একটি প্রাইভেট কার এবং ঢাকা থেকে ভাঙামুখী একটি ট্রাক যাচ্ছিল। যাওয়ার পথে আজকে ভোরবেলায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনরা এসেছে, লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় পণ্যবাহী পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। এ সময় আরও 2 জন আহত হন। শাকিলা সিথি, ৭১। কোনো ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে অনেকেই। ঈদ যাত্রায় সড়ক পথে ভোগান্তি থাকলেও ফিরতি যাত্রার স্বস্তির কথা জানান যাত্রীরা। ট্রেনের সময়সূচিতে কোনো বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তবে লঞ্চ দেরিতে ছাড়ার অভিযোগ করেছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ঈদের ছুটি শেষে আবারও ব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল রাজধানীতে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ঈদের আগে রেলপথে ভোগান্তি নিয়ে বাড়ি ফেরার তিক্ত অভিজ্ঞতা হলেও ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। কোনো হরানি নাই, টিকিটের দামও বেশি না, আলহামদুলিল্লাহ খুব ভালো।
না, টিকিট তো অনলাইনে অগ্রিম টিকিট কাটা হয়েছে, টিকিট নিয়ে কোনো ঝামেলা হয়নি। এমনি কোনো ঝামেলা নেই, ভিড় অনেক, কিন্তু লেট করছে 1 ঘন্টা কেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় এবার ফিরতি যাত্রায় সময়সূচির কোনো বিপর্যয় ঘটেনি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতেছে, এটাই আমাদের পাওয়া। এদিকে সকাল থেকে নৌপথে রাজধানীতে আসতে থাকেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় স্বস্তির কথা জানান লঞ্চের যাত্রীরাও। যাত্রা ভালো ছিল, যাত্রা ভোগান্তি ছিল, কিন্তু আমাদের যেই লঞ্চ আসার কথা ছিল সেই 4টা-5টা, সেই সবাই 8:30 এখন এইসব পৌঁছেছে। চাপ কম ছিল, কিন্তু ওনার লঞ্চ চালানো ঠিক নাই, মনে করেন একবার ফালতু মার্কে একটা লস। তবে কয়েকটি লঞ্চ দেরিতে ছাড়ায় নির্ধারিত সময়ের পরে পৌঁছায় বলে অভিযোগ করেন কিছু যাত্রী। জায়গায় জায়গায় থামায় তেল দিচ্ছে, যেখানে ঘাট ধরার কথা না ওখানে ঘাট ধরছে ওনারা। এই যে এখন বাজে 8:30 বাজে, এই যাত্রীগুলা নিয়ে হয়রানি করাইছে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। ঈদের ছুটি শেষে কাজে ফিরছে মানুষ। বিভিন্ন সড়ক মহাসড়কে পরিবহনের চাপ বাড়লেও যানজট হয়নি। ঘাটে ফেরি ও লঞ্চ পারাপারেও সমস্যা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। মঙ্গলবার সকালেও কাজে ফেরা মানুষের চাপ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি এবং লঞ্চ ঘাটে। তবে কোনো যানজট হয়নি, ছিল না ভোগান্তি। দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় 17টি ফেরি ও 20টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার হচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে নদী পার হয়ে পাটুরিয়া আসা যাত্রীরা সহজেই বাসে চড়ে গন্তব্যে চলে যান। রাস্তায় এবং লঞ্চ পারাপারে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। আলহামদুলিল্লাহ, ঈদ অনেক সুন্দর কাটছে এবং আমরা যে পথে বের হয়েছি পথে কোনো ভোগান্তি নাই, না বাসে না লঞ্চে। ভাড়া বেশি নেয় নাই, ভাড়া ঠিক আছে। ওই ঈদের বাজার তো ওই 2-5টা রিক্সা দিক হয়ে যাবে আর কি। এবার কোনো ভোগান্তি আমরা পাই নাই, ইনশাল্লাহ ভালোভাবে গেছি এবং ভালোভাবে আসছি। একইভাবে ফিরতি যাত্রায় সিরাজগঞ্জের কড্ডার মোড়, সলকা ও হাটিকুমরুল মহাসড়কের ঢাকামুখী অংশে যানবাহনের চাপ থাকলেও ছিল না যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে না থাকায় স্বস্তি ও স্বাভাবিক গতিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন যাত্রীরা। তবে এই সড়কেও ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 65 কিলোমিটার এলাকায় যাত্রী ওঠানামা করা ছাড়া আর কোথাও যানবাহন থেমে থাকতে দেখা যায়নি। একইভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও যানবাহন বাড়লেও যানজট হয়নি। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রী ওঠানামা, গাড়ি পার্কিং এবং অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও হাইওয়ে পুলিশ। বনশ্রী হালদার, 71। ঈদের ছুটি শেষে নৌপথে কর্মস্থলে ফিরছে মানুষ। এবার বরিশাল থেকে স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন লঞ্চ যাত্রীরা। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের সুবিধায় নদী বন্দরে হকার প্রবেশ বন্ধ করা হয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। ঈদ শেষে জীবিকার তাগিদে ফিরতে হবে কর্মস্থলে, তাই বরিশাল লঞ্চ টার্মিনালে এখন কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড়। কর্মব্যস্ততায় কেউ ফিরছেন একা, আবার কেউ বা পরিবার নিয়ে। টিকিট বুকিং থেকে শুরু করে আসন নিয়ে কোনো ঝামেলা নেই, তাই স্বস্তিতে ফিরতে পারছেন বলছেন যাত্রীরা। আমাদের কোনো টেনশন নাই, হকার উঠলে টেনশন থাকে, এগুলা আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য আর কি এখন ভালো আছি আমরা। লঞ্চের পরিবেশ ভালো, মানে স্বাভাবিকভাবে যাওয়া যায়, তারপরে শুই যাওয়া যায়, শান্তি আলাদা বাসের থেকে। লঞ্চে কেনা লাগে না জায়গা, এমনিই পাইছি। এবার যাত্রীদের নিরাপত্তায় তৎপর আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবাঞ্ছিত ঝামেলা এড়াতে পন্টুন এলাকা হকার মুক্ত রাখা হয়েছে, আর নদীপথে টহলে আছে নৌ পুলিশ। আমাদের এই ঘাট কেন্দ্রিক 50 জন অফিসার ফোর্স নিয়োজিত আছে নিরাপত্তা ডিউটিতে, এবং নদীতেও টহল হচ্ছে যাতে নৌপথে নিরাপদ থাকে। এদিকে যাত্রী পরিষেবা নিশ্চিত করতে লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটি এর পরিচালক। নদীপথ পুরোটাই নিরাপদ লঞ্চ চলাচলের উপযুক্ত আছে জানান তারা। কোনো লঞ্চের পিছনে যেন কোনো লঞ্চ না ঘটে, আবার নৌকা বা ট্রলার দ্বারা যেন কোনো যাত্রী লঞ্চে না ওঠে, এটা খুব কঠিনভাবে মনিটর করা হয়েছে এবছর। নিয়ম মেনে চলবেন, ঝুঁকি নেবেন না। সরকার প্রত্যেকটি মানুষকে ঘরে
ফিরিয়ে নেওয়ার ব্যাপারে পর্যাপ্ত পদক্ষেপ হাতে নিয়ে রেখেছে। ঈদ উপলক্ষে 31 মে থেকে শুরু হওয়া এই লঞ্চ যাত্রা চলবে 6 জুন পর্যন্ত, যেখানে যাত্রী চাহিদার উপর ভিত্তি করে 9 থেকে 12টি লঞ্চ চলাচল করবে। বিধান সরকার, 71, বরিশাল। ফেনীর ছাগলনাইয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অপসারণ হয়নি কোরবানির পশুর বর্জ্য। এতে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে, ময়লার গাড়ি বিকল হয়ে যাওয়ায় বর্জ্য অপসারণে দেরি হচ্ছে। নুরুজ্জামান সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কোরবানির 5 দিন পেরিয়ে গেলেও এখনো রাস্তায় পড়ে আছে বর্জ্য। তীব্র দুর্গন্ধ নিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। ফেনীর ছাগলনাইয়া পৌরসভার প্রধান সড়ক ও আবাসিক এলাকাগুলোর বর্জ্য অপসারণ করেনি পৌর কর্তৃপক্ষ। এতে অনেক এলাকায় ড্রেনেজ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, বর্জ্য পচে দুর্গন্ধ প্রকট হয়েছে। যাতায়াত করতে গিয়ে মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। পর্যন্ত আমরা দোকান আশপাশেও আসতে পারতেছি না, এটা গন্ধে এবং কি পোকামাকড়গুলো দোকানের ভিতরে ঢুকতেছে। আশপাশের আমাদের কাস্টমাররা পর্যন্ত এগুলা দেখে আসে আবার মাল কিনার থাকলে অনেক সময় চলে যাচ্ছে। আজকে 5 দিন আমরা এখানে বসবাসের অযোগ্য হিসেবে বসবাস করতেছি। আমরা অনেক কষ্টে আছি, তো দয়া করে এখানে যারা দায়িত্বশীল আছে, দায়িত্বমান যারাই আছে, তারা এটার প্রতি তারা একটু নজর দান। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, ময়লা সরানোর এক্সকেভেটর নষ্ট হয়ে যাওয়ায় তাদের কষ্ট বেড়েছে। ঈদের দিন কাজ করেনি মানুষ, আমরা কাজ করছি সারা রাত করার পরও এখানে কাজরা আবার আমাদের এক্সকেভেটরটা সামলাতে নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা কাজ করতে পারতেছি না। আর পৌর কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট ও ময়লার গাড়ি বিকল হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হয়নি। এক্সকেভেটরটা নষ্ট হওয়ায় পার্টস চট্টগ্রাম থেকে আনতে হইতেছে, সারাইতেছি আজকে থেকে। আর অতিরিক্ত লেবার দিয়ে আমরা কাজ চালাই নিতেছি। যদি অতিরিক্ত লেবার দিয়ে কাজ চালাই নিতাম তাহলে ময়লা আবর্জনা স্তূপ হয়ে যেত, রাস্তা ব্লক হয়ে যেত। কাজ চলমান আছে, আমরা লোক দিয়ে, মেশিন নষ্ট আছে, গাড়ি নষ্ট, লোক দিয়ে আমরা অপসারণের কাজ চলমান আছে। কর্তৃপক্ষ দ্রুত বর্জ্য অপসারণ না করলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকি আরো বাড়তে পারে বলে আশঙ্কা পৌরবাসীর। শান্তা ইসলাম, 71। খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে রাশেদ কাজী নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের সদস্যরা জানান, সকাল 11:15টার দিকে রাশেদের পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে স্কুল ভিটা এলাকায় নিয়ে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সাথে রাশেদের পরিচিতরাই জড়িত রয়েছে আর তাদের গ্রেফতারে অভিযান চলছে। এর আগে গত 19 মার্চ নিহত রাশেদের বাড়িতে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার বাবা, মা এবং ভাই গুলিবিদ্ধ হন। নরসিংদীর একটি পুকুর পাড় থেকে ফাহিম মিয়া নামের এক ইজি বাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার মধ্য শিলমান্দি এলাকায় জোড়া ঈদগাহ মাঠের পাশে এই ঘটনা ঘটে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, সোমবার বিকেলে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন ফাহিম। পরে রাত 8টার দিকে তার বাবার সাথে সবশেষ কথা হলে ফাহিম জানান, কিছু লোক তার পিছু নিয়েছে। এরপর প্রতিবেশীদের নিয়ে সারা রাত খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনাস্থলে পাশ থেকে ফাহিমের ইজি বাইকটি উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশু ফাতেমাকে দাফন করা হয়েছে। মঙ্গলবার ভোরে মাজারের খাদেমরা ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার রাত 8:30টার দিকে মাজারের নারীঘাট এলাকায় এই দুর্ঘটনা হয়। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার রাত 8:30টার দিকে মাজারের নারীঘাটে গোসল করতে নামে শিশু ফাতেমা। এ সময় একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুর চিৎকারে স্থানীয়রা দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকার লোকজনের সহায়তায় সারা রাত অভিযান চালান। অবশেষে মঙ্গলবার ভোর 5টার দিকে পুকুরের পূর্ব পাশে ফাতেমার মরদেহ ভেসে ওঠে। সকাল 5টার সময় ওকে পাওয়া গেছে মহিলাঘাটের সাইডে বালুর মাঠ, বালু তোলার জন্য বড় একটা হাইরে আছে, ওই হাইরেটার ভিতরে ওকে পাওয়া গেছে। ওর পায়ে নিচেই কামড়ের দাগ আছে আর উড়োতে 3টে কামড়ের দাগ আছে। মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, এই দুর্ঘটনার পর তারা পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে আরো সতর্ক হবেন। আমরা অচিরে খান জাহানের মাজারে আগত বিদেশি যত দেশি বিদেশি মেহমান
তাদের নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে কুমির দেখা যায় বা কুমিরকে সংরক্ষণ করা যায় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। আপনাদের সহযোগিতা চাই যাতে আর দুর্ঘটনা না ঘটে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে পুকুরে থাকা কুমিরটি সরিয়ে নেওয়ার বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপাতত এই ঘাটকে নিরাপদ করা, এই দিঘিকে নিরাপদ করা পর্যন্ত আমাদের এই কুমিরকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে আমরা 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। নিহত ফাতেমা মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে। মেয়ে মাজার এলাকাতেই বসবাস করতেন বলে জানিয়েছেন খাদেমরা। হাসিবা আলী বর্ণা, ৭১। রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সহকারী উপপরিদর্শক সাজেদুল হক। রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান, মঙ্গলবার রাতে শহরের তবলছড়ি কলোনির ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী সাজিদা আক্তার পুলিশে খবর দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়। এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত এএসআই সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ধর্ষণ ও হত্যার মতো অপরাধে যারা যুক্ত তাদের দ্রুত বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে না পারলে ক্ষমতায় থাকার দরকার নেই বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে গত মাসে নির্যাতনে নিহত 4 বছরের শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের এই কথা বলেন জামায়াতের আমির। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের যেখানে জুলুম হবে জামায়াতে ইসলামী সব সময় মজলুমদের পাশে থাকবে। গত 8 মে সিলেট সদর উপজেলায় সোনাতলা এলাকা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করা হয়। এর 2 দিন আগে নিখোঁজ হয় ফাহিমা। লম্পট যে কাজটি করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে তার দুনিয়া বেঁচে থাকার অধিকার নেই। তাকে দুনিয়া থেকে তার প্রাপ্য নিয়ে বিদায় নিতে হবে। এরকম লম্পটদের শাস্তি যদি কোনো সমাজে না হয় তাহলে লম্পটদের দৌরাত্ম্য বেড়ে যাবে। আমরা লজ্জিত জাতি হিসাবে। চট্টগ্রামের হালি শহরের আই ব্লকের একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে 4টি সেমি পাকা ঘর। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল 9:50 বস্তির একটি ঘরে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 4টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে উপজেলা প্রশাসন। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র আপডেট না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকা সহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে 50,000 টাকা, আইকন ডায়াগনস্টিক সেন্টারকে 20,000 টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে 20,000 টাকা ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে 10,000 টাকা জরিমানা করা হয়। পরে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে 1 মাসের আলটিমেটাম দেয়া হয় কাগজপত্র আপডেট করতে, অন্যথায় প্রতিষ্ঠান সিলগালা করা হবে বলেও হুঁশিয়ার করা হয়। যে ধরনের সেবা ব্যবস্থা থাকা উচিত ছিল এদের, তাদের রোগী ভর্তির ক্ষেত্রে অথবা টেস্টের ডায়াগনস্টিক ক্ষেত্রে, সে সমস্ত ব্যবস্থা আমরা পাইনি। এর জন্য আমরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ব্যবস্থা আইন আছে, সেটা এবং ভোক্তা অধিকার আইন আছে, সেই আইনে আমরা মোট 4টা প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে 1 মাস সময় দিয়েছি সর্বোচ্চ। সিরাজগঞ্জে জিনের বাদশা সেজে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় 21 লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলার পুলিশ সুপার একথা জানান। আটক ব্যক্তির নাম আব্দুল হামিদ। 1 জুন মমতাজ বেগম নামে এক নারী সিরাজগঞ্জ সদর থানায় এই ব্যক্তির নামে প্রতারণার মামলা করেন। পরে সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হামিদ প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তিনি সোলার প্যানেলে বিনিয়োগের জন্য প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে 21 লাখ টাকা নিয়েছেন। পরে গ্রাহকরা টাকা ফেরত চাইলে ভুয়া টেলিগ্রাম আইডি থেকে জিনের বাদশা পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি দিতেন। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা যাচাই করা হচ্ছে। সে এআই দ্বারা বিভিন্ন ছবি তুলে, যে তার বড় কোম্পানি আছে, সোলার প্যানেলের বড় বিজনেস আছে, প্লাস হচ্ছে তার যে অফিসিয়াল বিভিন্ন ছবি, সে বড় অনেক কিছু এরকম অফিসিয়াল বিভিন্ন ছবি এআই এর মাধ্যমে বানিয়ে লিফলেট ছাপিয়ে মানুষকে উনি প্রতারণা করেছে।
তো এই প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আমরা পরবর্তীতে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি এবং এটা প্রক্রিয়াধীন আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম ও বৃক্ষরোপণ। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে গাবতলী উপজেলার বাগবাড়িতে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশের উন্নয়নে সকল খাতে জিয়াউর রহমানের অবদান রয়েছে। তার আদর্শ ধারণ করে আগামী দিনে সবার পথ চলা দরকার। সভায় আরও বক্তৃতা করেন বগুড়া ৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির। একজন আদর্শবান পুরুষ ছিলেন জিয়াউর রহমান, যাকে আমরা অনুসরণ করে এই দেশটাকে পরিচালনা করতে পারি। আজকে তারই সুযোগ্য সন্তান, তাদেরই সুযোগ্য সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, তাদেরকে অনুসরণ করে আজকে দেশ পরিচালনা করছে। আমার প্রিয় নেতা কর্মী ভাইয়েরা, তাদেরকে অনুরোধ করব, আজকে আমাদের এই দলের দর্শন, এই দলের আদর্শ অনুসরণ করে আমাদের নেতাকে অনুসরণ করে আমাদের এই দেশ পরিচালনা করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল। সকালে নগরীর জোড়া গেট এলাকায় সংগঠনের মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সড়ক পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি। পরে নগরীর ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়। এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ সকলে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। ঈদুল আজহার ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার যমুনা নদীর তীরবর্তী পিংনা সানসেট পয়েন্ট। ঈদের দিন বিকেল থেকে শুরু হওয়া মানুষের ঢল এখনও চলছে। আশেপাশের বিভিন্ন এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতি পুরো এলাকা পরিণত হয়েছে মিলন মেলায়। মুমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। পিংনা সানসেট পয়েন্টের প্রধান আকর্ষণ যমুনার বিস্তীর্ণ জলরাশির বুকে মনোমুগ্ধকর সূর্যাস্ত। গোধূলির লাল আভায় নদীর বুক রঙিন হয়ে ওঠার নয়নাভিরাম দৃশ্য উপভোগ। নদীতে ছোট বড় নৌকায় ভ্রমণ করছেন অনেকে। কেউ যাচ্ছেন নদীর বুকে জেগে ওঠা চড়ে, আবার কেউ ব্যস্ত সময় পার করছেন প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে। নৌকা ভ্রমণ করছি, আসছি নৌকার, এখন চড়ে আসছি, অনুভূতিটা অন্যরকম। আত্মীয় স্বজন নিয়ে আসছে, এখানে বিনোদনের জন্য আসছে। এই জায়গাটা অনেক ভালো লাগছে আমাদের, ঈদের সময় ঘুরতে আসলাম বন্ধু বান্ধব মিলে। এদিকে দর্শনার্থীদের নিরাপত্তায় স্থানীয়দের সহযোগিতায় নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে স্বেচ্ছাসেবক দল। বর্তমানে আমাদের জামালপুর জেলার মধ্যে সবচাইতে ভাইরাল যে জায়গাটা এবং সুন্দর মনোরম পরিবেশের একটা জায়গা হলো পিংনা সানসেট পয়েন্ট। আর এই জায়গাটার সবচেয়ে বিশেষত্ব হলো এই জায়গার নিরাপত্তার ব্যাপারে এই এলাকার মানুষ সবচেয়ে বেশি সচেতন। এখানে কোনো গন্ডগোল নেই, কোনো হাঙ্গামা নেই, কোনো উচ্ছৃঙ্খলতা নেই। এই জায়গায় মানুষ নিরাপদভাবে ভ্রমণ করতে পারে। স্থানীয়রা বলছেন, প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে এই পিংনা সানসেট পয়েন্ট। শাকিলা সিথি, ৭১।